প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন 18 নিউজ। আমরা SSRM পলিটিক্স প্লাস অনুষ্ঠানে রয়েছি এবং নিশ্চয়ই আপনারা জানেন যে ঘুরে দাঁড়ানোর 48 বছর আমাদের আজকের শিরোনাম। এবং রাজনীতির বাঁকে আমরা নানা ধরনের প্রচার অপপ্রচারের মধ্য দিয়ে যাই। যেমনটা আমরা বলছিলাম যে আমাদের মেইন স্ট্রিমের খবরের কাগজ কিংবা টেলিভিশনে এই খবরগুলো, যেমনটা সদরুল আমিন স্যার বলছিলেন, আমরা দেখি না। আমরা আবারও এই পলিটিক্স প্লাসের আয়োজন মশিউর রহমান স্যারকে দিয়ে শুরু করব। স্যার, যেমনটা বলছিলাম যে আসলে বাংলাদেশের এই ধরনের নানান অর্জন আমরা একেবারেই দেখি না। আমরা যদি একটু ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাকে দেওয়ার চেষ্টা করি, যেমন আমরা বলা হয়ে থাকে যে গার্মেন্টসে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসাবে আমরা রয়েছি। আমরা তৃতীয় হিসেবে আমরা রয়েছি কৃষি পণ্য উৎপাদনে, চতুর্থ আমরা মিঠা পানির মাছ উৎপাদনে, পঞ্চমে আমরা আম উৎপাদনে, আলু উৎপাদনে আমরা সপ্তম। এই ধরনের একেবারে 10-12 পর্যন্ত আমরা যেতে পারি, কিন্তু আমরা এই জায়গাগুলোকে খুব বেশি প্রচারণায় আনি না। কিন্তু বাংলাদেশ বিশ্বে নেতিবাচক প্রচারণার জন্য যেন একেবারে বসে আছে, এরকম একটি দিক। এর পিছনে কি রাজনীতি? আপনি তো আমাদের সংবাদ মাধ্যমের কথা বলেছেন। সংবাদ মাধ্যমে আমার মনে হয় যে ভালো মন্দ দুই দিকেই তারা প্রচার করে, দুই দিকে প্রকাশ করে। আর আমরা যে খবরগুলো পাই এবং বাংলাদেশের অর্জন সম্পর্কে আমরা যেগুলো জানি, সাধারণভাবে লোক যেগুলো জানে, সেগুলো সংবাদপত্রের মাধ্যমেই জানে। আর সংবাদপত্র যদি শুধু সরকারের প্রশংসা করে, তাহলে সরকারের যে ত্রুটি আছে সেটা তো সরকার নিজেও বুঝতে পারবে না, মানুষও বুঝতে পারবে না। অথবা সরকারের সমালোচনা সেটা একটা সীমা থাকবে, মানে সহনশীল ভদ্র ভাষায় সমালোচনা করা, সেটা আমার মনে হয় যে সংবাদ মাধ্যমের একটি কাজ। ধরুন, ওরা সংবাদ মাধ্যম যখন বলে যে জানুয়ারি মাসের 1 তারিখেই সকল স্কুলে বই পৌঁছে দেওয়া হয়েছে, এর 15 দিন পরে যখন তারা যদি কোনো সংবাদপত্র প্রকাশ করে যে এই বইতে বঙ্গবন্ধুর জীবনী সঠিকভাবে লেখা নাই, তাহলে এই প্রথম দিনের ঘটনা, প্রথম দিনের যে প্রশংসা, সেটা অবশ্যই তো প্রাপ্য। আবার যারা বইগুলো ছেপেছেন, বইগুলো এডিট করেছেন, তাদের যে একটা ত্রুটি সেটা দেখায় দেওয়া, এটাও সংবাদপত্র দায়িত্ব পালনের মধ্যে পড়ে। তা আমি বলবো যে সংবাদপত্র যদি আপনি কতগুলো সংবাদপত্র নেন একসঙ্গে, তাহলে একটা ভারসাম্যপূর্ণ তথ্য পরিবেশনা দেখতে পাই। কিছু সংবাদপত্র আছে তারা হয়তো সরকারি সমালোচনায় সবসময় করে, কিছু সংবাদপত্র আছে সরকারের প্রশংসায় সবসময় করে। দুটো মিলিয়ে দেখলে একটি ভারসাম্য আমরা দেখতে পাই। আর দ্বিতীয়ত হলো যে দায়িত্বপূর্ণ সংবাদ মাধ্যম বলতে আমি সেইটাকে বুঝবো যারা নিজেদের কাগজে এই ভারসাম্যটা রক্ষা করেন। জি, আমরা আপনার কথা সূত্র ধরে অর্থনীতিবিদ আমরা আহসান মাসুদ স্যারের কাছে যেতে চাই যে স্যার, এটি আমাদের দেশে যে ধরনের ট্রেন্ড আমরা দেখি, অর্থাৎ একটা শ্রেণী আপনি যে কোনো ধরনের একটা অপপ্রচার করবেন, সেটি সত্য হোক মিথ্যা হোক, বিশ্বাস করার জন্য বসেই থাকে। এরকম একটি অতি সাম্প্রতিক বেশ কিছু আন্দোলনের সঙ্গে আমরা বেশ কিছু গুজব, নানা ধরনের মিথ্যাচার সেগুলো দেখেছি। এটি যেমন একটি দিক। অন্যদিকে আমাদের যে সামগ্রিক অর্জনটি, সেই অর্জনটি বারবারই পিছিয়ে পড়ে যায়। তখনই বারবার দায়িত্বশীলতার কথা কিন্তু ওঠে। তাহলে অর্থনীতির এমন কিছু বিষয় থাকে যে প্রচার অপপ্রচারের মধ্যে কিন্তু সেটির কমে যাওয়া বা বেড়ে যাওয়ার বিষয়টি থাকে। আমরা হলি আর্টিজানের পরে দেখেছি, আমরা আমাদের গার্মেন্টস সেক্টরে বড় ধরনের একটা ধাক্কার মধ্যে পেতে পেতে আমরা অনেকটা বেঁচে গেছি। তাহলে এই দায়িত্বশীলতার কথা 48 বছরেও যদি কেউ না শেখে, তার দায় কে নেবে? না, দেখুন, সংবাদ মাধ্যম মধ্যে আমি যেটাকে বিভিন্ন কালার আছে, বৈচিত্র্য আছে, এবং আজকালকার দিনে নতুন টার্মও যোগ হয়েছে, ফেক নিউজও আছে। কাজে এগুলোর মধ্যে থেকেই আমরা রিডার, আমরা সাধারণ মানুষ যারা পড়ি, আমি নিজে দিনে অন্তত 3-4টা সংবাদপত্র পড়ি, টু ফাইন্ড দ্য ট্রুথ, ওইগুলোর মাঝখান থেকে খুঁজে বের করে নেওয়া। এবং এটার মধ্যে একটা জিনিস কি, যে অবশ্যই সমাজে যেরকম বিভিন্ন রকমের মতামত, বিভিন্ন রকমের মানসিকতা আছে, সেটা সংবাদপত্রেও সেটা প্রতিফলিত হয়। সংবাদপত্র তো সমাজের বাইরে নয়, তার সমাজেরই অঙ্গ।
তবে এটাও সত্যি কথা যে সংবাদপত্রের এই কনস্ট্রাকটিভ সাজেশন বা ক্রিটিক্যাল সাজেশনও যেটাই হোক, সেটা কিন্তু সরকারকে আমলে নিতে হবে। কারণ এটার মধ্যে তো কিছুটা হলেও সত্য আছে, একেবারে তো বানানো হয় না সাধারণত, এবং একেবারে যদি বানানো হয় তাহলে আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু যদি সত্যতা থাকে আংশিকভাবে হলেও, সেটা কিন্তু দেখার দায়িত্ব সরকারের তখন পড়ে যায়। তো আমি মনে করি যে সমালোচনার দৃষ্টিটাকে দুইভাবে দেখতে হবে। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটা আমাদের সমাজকে, সরকারকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে। আরেকটা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কারণে বিভিন্ন মহল থেকে করা হয়ে থাকে, সেটা কিন্তু অতখানি মেইন স্ট্রিমে প্রাধান্য পায় না। তাদেরকে কিন্তু জনগণ চিহ্নিত করে ফেলে, এবং অতিরিক্ত সরকারি হলেও সেটা পড়তে চায় না, অতিরিক্তভাবে যদি ক্রিটিক্যাল হয় সেটাও মানুষে পড়তে চায় না। মানুষ কিন্তু একটা মধ্যপন্থীর দিকেই যায়, এবং সেই মধ্যপন্থীটাই কিন্তু তারা মনে করে যে credible। অনিরুদ্ধ ভাই, আপনার কাছে আসি। যেমন আমরা যেমনটা বলে শুরু করেছিলাম আমাদের আজকের অনুষ্ঠানটি, যে সেই সময়ে বাংলাদেশ বিরোধী নানা ধরনের অপপ্রচার, বিশেষ করে 72, 73, 74 সালের শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম। অতি সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিলগুলো যখন আমার হাতে আসে, তখন দেখি বিপুল একটা বিনিয়োগ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার জন্য, এবং সেই বিনিয়োগের টাকা হিসেব নিকেশ করে দেখা গেছে সেই টাকায় অনেক গণমাধ্যমও প্রতিষ্ঠিত হয়েছে, এবং নাম বললেই অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে অপপ্রচার, সেটি তো অবশ্যই রাষ্ট্রবিরোধী। আপনি কিভাবে দেখেন? আপনি যেটা বললেন যে প্রথমে এগ্রিকালচার সেক্টরের কথা নিয়ে যদি আমরা কথা বলি, যে আপনি যেটা বললেন খুব একটা গুরুত্বপূর্ণ কথা। আমাদের এগ্রিকালচার সেক্টরটা আগে ছিল সাবসিস্টেন্স এগ্রিকালচার, এই কৃষক তার প্রয়োজন অনুযায়ী করত। কিন্তু এটা যে একটা সাস্টেনেবল সেক্টর হয়ে গেছে, এটাকে কিন্তু আমরা সেভাবে ব্র্যান্ডিং করি নাই, বা সেটা যেভাবেই হোক এটা একটা সম্মিলিত উদ্যোগ, সেই উদ্যোগটা আমরা নিতে পারি নাই। তার মধ্যে মনে করেন যে আমাদের যে অপপ্রচার, এই আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার 3.5 বছরের মাথার থেকে শুরু হলো সামরিক শাসন, এবং এইটা মোরলেস প্রায় 15 বছর। এর মধ্যে ইতিহাস বিকৃতি, স্বাধীনতার ঘোষক, বা মানে স্বাধীনতার ঘোষকের পাশাপাশি হয়তো কেউ মানে ক্লেম করতে পারতো কেউ স্বাধীনতার প্রকৌশলী। তখন কালুরঘাট বেতার কেন্দ্রে যে ইঞ্জিনিয়ার ছিল তারও একটা স্টেক নেওয়ার কথা ছিল, যে টেকনিশিয়ান তারও একটা স্টেক নেওয়ার কথা ছিল। কিন্তু এই মিথ্যাটা প্রচার করতে করতে, যেটা জিয়াউর রহমান মানে মেজর জিয়া যেটা 27 তারিখে যে প্রচারটা করলো, সেই প্রচারটা যে করলো কার পক্ষে? অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর কালুরঘাটের ট্রান্সমিশনের যে মানে এত উইক ছিল, তখন সেটা কিন্তু বিশ্ব গণমাধ্যমে প্রকাশ করার অবস্থা ছিল না। জাপানিজ একটা শিপ তখন ছিল বঙ্গোপসাগরে, সে তখন সেটাকে ক্যাচ করার পরে সেই মেসেজটা সে পাঠায় দেয় অস্ট্রেলিয়ান রেডিওতে। অস্ট্রেলিয়ান রেডিও আবার সেটা প্রচার করে সেটা আবার পাঠায় দেয় বিবিসিতে। তারপরে এটা একটা আন্তর্জাতিকতা পাইল। তো সুতরাং তার মধ্যে এই যে একটা অপপ্রচারের কালচার শুরু হয়েছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর থেকে যে একটা অপপ্রচার, সেই অপপ্রচারের যে ধারা, সেই অপপ্রচারের ধারা থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে আসতে পারি নাই। এই সত্যটাও মানে বলা যায় না, মানে সত্যটাও বলা যায় না যে 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে। এই ঘোষকটা কি? ঘোষক আমার দৃষ্টিতে একজন যেমন ঘোষক বললো, আরেকজন বলতে পারে হ্যাঁ আমি স্বাধীনতার মানে ইঞ্জিনিয়ার, আমি স্বাধীনতার টেকনিশিয়ান। এইরকম একটা অবস্থার থেকে আমরা এখানে আসছি। সুতরাং এই গুজবের বিরুদ্ধেও আমাদের একটা মানে খুব জোরালোভাবে একটা জনসচেতনতা গড়ে তোলাটা খুব বিশেষভাবে দরকার। জি, আমরা যে কথাগুলো বলছিলাম যে এই কালক্রমে প্রতি বছর এই আলোচনাগুলো হবে, কিন্তু বাংলাদেশ বিরোধী যে অপপ্রচারটা সে সময়ে ছিল, এখনো এই 2019-এ বসে ঠিক একই ধরনের প্রচার পাই। যেমনটা সদরুল আমিন বলছিলেন যে আমরা প্রায় গেল 10 বছরে 50 ভাগেরও বেশি জাত আবিষ্কৃত হলেও সেটি আমরা কোথাও প্রচারণা দেখব না। সদরুল আমিন, একটা বিষয় যেমনটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই অর্জনগুলোর পেছনে মানুষ কিংবা মাননীয় প্রধানমন্ত্রী আজকেও কিন্তু তার ভাষণে কিন্তু বলেছেন যে অর্থনৈতিক মুক্তিটা তখনই সম্ভব যখনই সাধারণ মানুষকে সম্পৃক্ত করা যায়। কৃষি এমন একটি বিষয় যে অতি সাধারণ মানুষ ভালোবেসে সেই কাজটি করেন, এবং করেন বলেই বছরের পর বছর আমরা সেটি দেখতে পারি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য একটু শুনে আপনার মন্তব্য শুনব। অতিক্রম করে যখন জাতির পিতা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যান, যার ফলে বাংলাদেশ
প্রবৃদ্ধি 7 ভাগের উপর অর্জন করতে সক্ষম হয়েছিল এবং দেশে একটা শৃঙ্খলা ফিরে এসেছিল। এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরে আসে, অফিস আদালতে সকলে কাজ করে, পাকিস্তানদের পরিত্যক্ত সকল শিল্প কলকারখানা একটা রুগ্ন অবস্থায় ছিল। মা যেমন তার রুগ্ন সন্তানকে বুকে নিয়ে লালন পালন করে সুস্থ করে, প্রতিটি শিল্প প্রতিষ্ঠান পরিত্যক্ত সেগুলি জাতির পিতা আবার চালু করে দেন। আর যাদের মালিক ঢাকায় বাংলাদেশে ছিল তাদের মালিকানাও ফিরিয়ে দিয়ে তাদের হাতে দেওয়ারও পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য তিনি একটা ব্যবস্থা নিয়েছিলেন যে প্রত্যেকটা কৃষি জমি চাষ হবে, কোঅপারেটিভের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করে তার মাধ্যমে চাষ হবে। উৎপাদিত যে ফসল জমির মালিকানা ঠিক থাকবে, যার যার জমি তার তার থাকবে, কিন্তু যখন চাষবাস হবে এখন যেমন বিভিন্ন ব্লক করে ইরি ব্লক এই ব্লক করা হয়, ঠিক সেইভাবে তিনি একটা কোঅপারেটিভের মাধ্যমে চাষ করবে। যারা শ্রম দেবে উৎপাদিত পণ্যের একটা অংশ তারা পাবে, যারা মালিকানা যাদের থাকবে সে মালিকরা একটা পাবে, কোঅপারেটিভ পাবে। এইভাবে তিনি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়, বাংলাদেশ যেন মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে। সদরুল আমিন, আপনি কিছু যোগ করবেন কিনা? যে আমি একটু বলতে চাই যে কয়েকটা বাংলাদেশের যে অবদান কৃষির ক্ষেত্রে, যেগুলি আপনি বলছিলেন যে প্রচার প্রকাশে আসে না, কেউ প্রচার করে না, আমি একটু সামান্য বলি। দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ছিল একটা কৃষি বিশ্ববিদ্যালয় আর একটা কলেজ, ছাত্র ছিল 3 থেকে 400। বর্তমানে কৃষি ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় 21টি। এগুলি আমরা অনেকে জানি না। ছাত্রভর্তি বছরে প্রায় 10,000। কৃষি সম্প্রসারণ বিভাগে প্রতি উপজেলায় 20 থেকে 40 জন এগ্রিকালচারাল অফিসার আছে, অফিসার, যেটা চিন্তাই করা যায় না। ডিপ্লোমা ইনস্টিটিউট 150টি। কৃষি আইন আছে 10টা 12টা, সেগুলি আমরা জানি না। যেমন পেস্টিসাইড অ্যাক্ট হয়েছে, সিড অ্যাক্ট, কোয়ারেন্টাইন অ্যাক্ট, ফার্টিলাইজার অ্যাক্ট, ইরিগেশন অ্যাক্ট, ল্যান্ড ইউজ অ্যাক্ট, এগুলির প্রচার প্রকাশ খুবই কম। কিন্তু যদিও এদের ইমপ্লিমেন্টেশনটা একটু এখনও দুর্বল আছে। শুধু ঘাটতি আছে এক জায়গায়, সেটা হলো প্রাইস কমিশন এবং কৃষি ঋণ, কৃষির নামে কৃষি ঋণ অন্য হাতে চলে গেছে, এই ক্ষেত্রে কিছু আছে। আর প্রচার প্রকাশনা যে কম হয় গণমাধ্যমে, তার জন্য আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে তার নিজের কনসেপ্টে বলছিলেন যে কোঅপারেটিভ ইজ দি এফোর্ট ইন দ্য কামিং ইয়ার্স উইল ম্যাচ দি প্রমিস অফ বাংলাদেশ। সেইটা এখনও যদি আমরা এই কোঅপারেটিভে যাওয়া লাগবে, বিশ্বাস করতে হবে। এবং তিনি যে বলছিলেন প্রডিউস অ্যান্ড প্রকিউর, আগে প্রডিউস করা তারপরে প্রকিউর করা, কিন্তু এই দেশে আমলাতান্ত্রিক কারণে এবং আমদানিকারকদের চাপে সবসময় এই অর্জনগুলি কম দেখানো হয়। জিডিপিতে কন্ট্রিবিউশন দেখানো হয় অ্যারাউন্ড 15%। এটা আমদানিকারকরা এই ক্রাইসিস সৃষ্টি করিয়া বিদেশ থেকে আমদানি অন্যান্য ব্যবসা বাণিজ্য করার জন্য সাধারণত এটা চাপে রাখে। আমি বলবো, আপনারা নিজেই যখন বললেন প্রচার প্রকাশ কম, কৃষির অ্যাকচুয়াল যে সরকারি এবং বেসরকারি তথ্য, এগুলি গণমাধ্যমে আনলে মানুষের এই ভুল ধারণা খুব অল্পতে চলে যাবে। কারণ দেখেন, বাংলাদেশের যে ভ্যারাইটি কৃষি পদ্ধতি, এটা এখন মধ্যপ্রাচ্যে যাচ্ছে, প্রতিবেশী রাষ্ট্রে যাচ্ছে। এমনকি যে ইরির ভিত্তিতে এই কৃষি গবেষণা এই দেশে শুরু, সেই ইরি এখন বাংলাদেশের প্রযুক্তি তারা উল্টা ইম্পোর্ট করতেছে বাংলাদেশ থেকে। আমি বলবো এর চেয়ে বড় কি হইতে পারে, আর কন্ট্রিবিউশন কি থাকতে পারে। এখন প্রচার প্রকাশ যদি বাড়ানো হয়, বিশেষ করে ডিজিটাল এগ্রিকালচার, স্কুল এগ্রিকালচার, কলেজ এগ্রিকালচার এবং ফার্মারের যে ইনোভেশন করা হইলে এশিয়ার মধ্যে না, আমার ওয়ার্ল্ডের মধ্যে এখন কৃষিতে এই যা কি বলে সম্পদে 100তম পজিশন নিয়ে 3-4 পজিশনে চলে আসা উৎপাদনে, এটা একটা মিরাকেল। এই জিনিসগুলি প্রচারে আসা উচিত এবং এই দেশের কৃষিকে স্বীকৃতি দেওয়া উচিত এইভাবে। জি, আমি আমাদের সঙ্গে শহীদুল্লাহ শিকদার আছেন, তার কাছে যাব, কিন্তু আপনার একটা মন্তব্য শুনবো যে সদরুল আমিন যে কথাগুলি বললেন, বা আমরা তার মধ্য থেকে গণমাধ্যমের কথা আমি বারবার বলি এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন যে
সত্যি এবং সঠিক বিষয়গুলো যদি না তুলে ধরা হয় তাহলে কিন্তু নানাভাবে আমরা যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছি এবং ভবিষ্যৎ প্রজন্ম একসময় আমাদের আঙুল দিয়ে দেখিয়ে বলবে যে আসলে এই জাতি এমন একটি জাতি যে তারা তাদের সঠিক তথ্যটি ঠিক সময়ে প্রকাশ করতে জানে না। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। SSRM আমরা পলিটিক্স প্লাস অনুষ্ঠানে রয়েছি। আমরা শহীদুল্লাহ শিকদারের কাছে যেতে চাই। শহীদুল্লাহ স্যার, মানে যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আমরা সদুল আমিন স্যার কথা বললেন বা আমরা বিরতির মধ্যেও কথা বলছিলাম, মানে সবকিছু মিলে আপনার কোনো কিছু যোগ করার আছে কিনা? প্রচার অপপ্রচারের বিষয়টি আছে। বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট, এটি ঈর্ষণীয়ভাবে সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। এটি স্বাস্থ্য খাতে শুধু নয়, এগ্রিকালচারের ক্ষেত্রেই নয়, আমাদের অন্যান্য সকল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবৃদ্ধির কথা যেটি মাননীয় প্রধানমন্ত্রী বললেন, যে যুদ্ধবিধ্বস্ত দেশে ঠিক মুক্তিযুদ্ধের অব্যবহিত পরেই বঙ্গবন্ধু যে যাত্রা শুরু করেছিলেন, ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে ব্রিজ কালভার্ট নির্মাণ থেকে আরম্ভ করে সেই সেনা ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করে সব জায়গাতে বঙ্গবন্ধু পুনর্নির্মাণের যে হাত দিয়েছিলেন, তার সুফল কিন্তু খুব কম সময়ে আমরা দেখেছি। তিনি বললেন যে বঙ্গবন্ধু ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে বাকশাল তৈরির মাধ্যমে যে জাতীয় ঐক্যমত্যের সরকারের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনীতি মুক্তির যে বিষয়টি, ধারণাটি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিলেন, তার ফসল হিসেবে আমরা দেখেছি সেই সময় কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি 7-এর উপরে ছিল। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধুর যে কনসেপ্ট, রাজনৈতিক ধারণাটাই কিন্তু তিনি লালন করছেন এবং সেটিকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার কারণে আজকে 8-এর উপরে আমাদের প্রবৃদ্ধি চলে গিয়েছে। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা আগে দেখেছি। আপনি যেটি বললেন যে 72-এ বলা হচ্ছিল তলাবিহীন জিরি, কারা বলেছে? আসলে বলেছে সাম্রাজ্যবাদী শক্তি, যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, যারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে পছন্দ করেনি, তারা চেয়েছিল বাংলাদেশ যেন ফেইল্ড রাষ্ট্র হয়। কিন্তু বঙ্গবন্ধুর সেই দূরদর্শী রাজনীতি এবং তার বিশাল যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কারণে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছিলেন সাহসী পদক্ষেপ নিয়ে। এবং সেই বিষয়টি কিন্তু প্রচারের তখনও 75-এর পরে যেমন অপপ্রচার হয়েছে স্বাধীনতার ঘোষণা নিয়ে, সেই বঙ্গবন্ধুর সময়ে কিন্তু আপনি দেখেছেন যে পাটের গুদামে আগুন দেয়া থেকে আরম্ভ করে নানাভাবে অপপ্রচার করা হয়েছে। যিনি 1 টাকাও রিলিফের চুরি করেনি, একটি কম্বলও যার হাত দিয়ে বেহাত হয়নি, তাকে বলা হচ্ছে যে হাজার হাজার কম্বল তিনি নিয়ে গিয়েছেন। কোথায় কম্বল উনি ব্যবহার করেছেন? আসলে এগুলো একেবারেই অপপ্রচার ছিল। সেই সময়ও এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা সঠিক প্রচারটা করতে পারিনি। আজকেও অনেক অপপ্রচার হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের এই প্রবৃদ্ধি, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য খাত, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের ডিজিটালাইজেশন, সেই মহাকাশে বাংলাদেশের যে উৎক্ষেপণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, এই বিশাল সাফল্য কিন্তু আসলে শুধু বাংলাদেশের জন্য নেই, এটি ইউরোপ আমেরিকার জন্য একটা মিরাকল। এই মিরাকল বিষয়গুলো প্রচার, এটি যথার্থ প্রচারের মাধ্যমে বিশ্ব দরবারে আমাদেরকে তুলে ধরতে হবে। বাংলার মানুষরা করেছে। বাংলাদেশের যে কৃষি বিপ্লবের কথাটা বলা হচ্ছে, এই উদ্ভাবনী এই বৈজ্ঞানিক আবিষ্কারটি করেছে বাংলাদেশের বিজ্ঞানীরা, বাংলাদেশের কৃষিবিদরা। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের যে আজকে সাফল্য, এটি বাংলাদেশের চিকিৎসকরা করেছে। বাংলাদেশে আজকে আপনার যে রোড কালভার্ট নির্মাণ হচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ করছে মূলত। সুতরাং এই সাফল্যকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে রাজনৈতিক দূরদর্শিতা, এই যে লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্স, এটাও কিন্তু সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। কাজেই রাজনৈতিক ব্যক্তি হিসাবে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক পলিসি, এটিও কিন্তু নানাভাবে তুলে ধরার মতো বিষয়। আমি মনে করি যে আজকে স্বাধীন মুক্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর ধারণাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, এটি কিন্তু কোনো জায়গা থেকে আমদানি করা বিষয় নয়। এটি একেবারে তার
চিন্তার ফসল, এটি বাংলাদেশের সাধারণ মানুষের ফসল, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জি, মাধ্যমে স্যার, আমরা অর্জিত একটু যে আমাদের সঙ্গে concept, অর্থনীতিবিদ মানুষের আহসান মনসুর স্যার ত্যাগের আছেন, আদর্শ, স্যারের কাছে সেটি যেতে কিন্তু চাই। স্যার, একই আমার কাছে সম্মিলিত যে ফসল। জিনিসটি মনে হয় যে আসলে মানুষ যদি আমরা ধরে নেই যে উৎপাদনের একেবারে প্রধানতম বিষয়, একেবারে চিন্তার থেকে শুরু করে মাঠের উৎপাদন, ফসল ফলানো থেকে শুরু করে, ইতালিয়ান অর্থনীতিবিদ পাওলো ফেরির কিন্তু একটি বিখ্যাত গবেষণা আছে যে কোন দেশের উৎপাদনের নেচারটি কি হবে, সে দেশের মানুষটি কেমন, সেটির উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। অমর্ত্য সেন কিছুটা ইঙ্গিত দিয়ে হয়তো বলার চেষ্টা করেন যে দেশের মানুষ সাহসী, যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে, এই ব্যাপারটি কিন্তু থাকে। সেই গবেষণায় পাওলো ফেরি বলছেন যে সাধারণ মানুষ, তাদেরও বোঝার ক্ষমতা থাকতে হবে যে তার ভাগ্য নিয়ে কেউ যেন চিনিমিনি না খেলে, অর্থাৎ সাম্রাজ্যবাদ কিংবা অপশক্তি এমন কোনো কাণ্ড ঘটাতে পারে যে তার স্বপ্ন লুট হয়ে গেলে 20-50 বছরেও তার আর ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না। তো সেই ধারাবাহিকতায় অপপ্রচার তো অনেক বড় একটি রোল প্লে করে, কি বলবেন? দেখুন, আপনার যে কোটেশনগুলো দিলেন সেগুলো মূলত ফান্ডামেন্টালি কারেক্ট। একটা জাতি কিন্তু শক্তিশালী হয়, উন্নত হয় কার বদৌলতে? মানুষগুলোর বদৌলতে। জাপান তো ধ্বংস হয়ে গেছিল, জাপানে ঘুরতে সময় লাগে নাই। জার্মানি তো দ্বিতীয় বিশ্ব ধ্বংস হয়ে গেছিল, সময় লাগে নাই। কারণ কি? মানুষগুলো তো ছিল, এবং মানুষগুলোই তাদেরকে নিজেদেরকে আবার তাদের নিজস্ব পায়ে দাঁড় করিয়েছে। কাজেই সম্পদ থাকতে পারে, মিডল ইস্টে প্রচুর সম্পদ আছে, কিন্তু তারা কি উন্নত দেশ? না, তাদের ইনস্টিটিউশন নাই, তাদের আইনের প্রয়োগ নাই, তাদের নানা রকমের বিশৃঙ্খলা আছে, যেসব কারণে তাদেরকে উন্নত একটা দেশ হিসাবে, জাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না, এবং সঙ্গত কারণে। কাজে আমি মনে করি যে আমাদেরকে সবচেয়ে আগে যেটা গঠন করতে হবে যে আমাদের মানব সম্পদ, এই সম্পদটাই কিন্তু চিরস্থায়ী। আজকে বন্যা হতে পারে, কিন্তু মানুষ যদি শিক্ষিত এবং উদ্যমী হয়, মানুষ আবার দাঁড়িয়ে যাবে, কোনো কিছুতে পিছিয়ে যাবে না। এই ক্লাইমেট চেঞ্জ যাই হোক, দারুণ, একেবারে স্যার, আমরা মশির রহমান স্যারের কাছে যাব, কিন্তু তার আগে একদম ছোট করে সদরুল আমিনের কাছ থেকে শুনে নিতে চাই। জনাব সদরুল আমিন, যেমনটা আমাদের সঙ্গে আহসান মনসুর স্যার বলছিলেন যে মানব সম্পদই হচ্ছে বড় কথা, এবং বাংলাদেশের মানব সম্পদ একেবারে ভিন্ন উদ্যমের দিক থেকে। তো কৃষিতে বা আপনার কোনো কিছু যোগ করার আছে কিনা, আমরা স্যারের কাছে যাব, যদি ছোট করে যোগ করেন। জি, আমি প্রথম যেটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তার কনসেপ্ট হিসাবে যেটা বলছিলেন যে আমার সামনে আছে তরুণ সমাজ এবং আরেক পাশে আমার সামনে আছে ক্ষুধার্ত মানুষ। কৃষি একমাত্র পারে যদি উপযুক্ত কৃষি ব্যবস্থায় তার যে দেখানো পথ আছে, যে কৃষি শিক্ষা এবং গবেষণার মাধ্যমে, যে এই তরুণ সমাজ এই সামনের ভবিষ্যতের ক্ষুধার্ত মানুষগুলির দায়িত্ব নিতে হবে। এইটাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তাদেরকে এমনভাবে ডেভেলপ করতে হবে যে এই দেশে যাতে আর ভবিষ্যতে কোনো ক্ষুধার্ত মানুষ না থাকে, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি এই মাননীয় প্রধানমন্ত্রীর যে আমি বললাম যে খাদ্য সম্মেলনে, বিশ্ব খাদ্য সম্মেলনে 1996 সনে যে কথাটা বলছিলেন, সেইটা এখনও 100% চালু আছে। এখন আমাদের দরকার সেইভাবে আমাদের মানব সম্পদ তৈরি করা এবং এই তরুণ সমাজকে ভবিষ্যতের জন্য তৈরি করা, এবং সেটা কৃষির মাধ্যমে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মশির রহমান স্যারের কাছে যাব। স্যার, আমরা শুরুতে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে আমরা বারবার বলতাম যে আমাদের সম্পদ লুট হয়ে যাচ্ছে, ওই পাকিস্তান নিয়ে যাচ্ছে, নানাভাবে সেটা বলতাম, এবং 48 বছর ধরে সেটি আমরা প্রতিরোধ করতে পেরেছি, এবং এই 48 বছর আমাদের সম্পদ আমাদের দেশেই বিনিয়োগ হয়েছে, যে কারণেই বাংলাদেশ অতি কম সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পেরেছে। আবার কৃষি এবং যে দক্ষ জনশক্তি বা মানব সম্পদের কথা বলছি, সেটির ধরন ধারণ ভবিষ্যতে কি হওয়া উচিত স্যার? মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে, এবং আমরা একটা প্রকৃতির পরিবেশে বাস করি। সে প্রকৃতির থেকে আমরা যে সম্পদ পাই সেটাকে যেভাবে ব্যবহার করি, সেটাই আমাদের উন্নতির, সেটাই আমাদের জীবনের ভিত্তি। এবং সেটা করার জন্য যেটা দরকার হয় সে হলো মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং পরীক্ষামূলকভাবে কিছু কাজ করার সাহস। আর একটি হলো যে আমাদের বোধহয় ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে একটা আত্মকেন্দ্রিকতা সৃষ্টি হয়েছে, যে জন্য আমরা বাইরের দুনিয়ার সাথে একটু খুলতে একটু দ্বিধাবোধ করি, বাইরের সাথে আদান প্রদান একটু দ্বিধাবোধ করি। আমাদের বোধহয় আর একটু খোলা মন নিয়ে মুক্ত হতে হবে, এবং এই মুক্ত হলে পৃথিবীর সাথে আমাদের আদান প্রদান, ভাবে বিনিময়, এবং আমাদের জ্ঞান বিজ্ঞান, যেটা বললেন যে আমাদের কৃষি বিজ্ঞানীরা যে সকল আবিষ্কার করছে সেগুলোই এখন বাইরে ব্যবহার করছে।
আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানিক যে মডেল আছে যেটা বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ বললেন, সেগুলো এখন বাইরে ব্যবহার করছে। তো আমরা অন্যদের চেয়েও যোগ্যতায় কম নই, কিন্তু আমরা বাইরের সাথে মিশতে একটু ভয় পাই। আমরা যদি আরেকটু খোলামেলা মনে বাইরের সাথে আদান প্রদান করি, তাহলে এই যে অপপ্রচারের যে প্রভাব আছে, সেই অপপ্রচারের সুযোগটা কমে যাবে এবং আমাদের প্রকৃত অবস্থা কি এটা জানতে পারে। আরেকটি হলো যে কোনো বিষয়ে যদি খুব গভীর হয়, যেমন কোনো বিজ্ঞানসম্মত আলোচনা, জ্ঞানভিত্তিক আলোচনা, এটার ফ্রিকোয়েন্সি সাধারণত কম হয়। যে মহাকাশে আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, এটা আপনি একদিন বা দুদিন বললেন, কিন্তু 1 বছর চলার সময় যদি 4 দিন একটা আমরা যদি অসুবিধা দেখতে পাই, তাহলে ওই 4 দিনের সম্পর্কে আমরা আলোচনা করবো হয়তো 40 দিন। কারণ বড় কাজটি একদিন ঘটলে ওই কাজের ভিতর ছোটোখাটো ত্রুটি যদি কখনো দেখা যায়, সেটা অনেক বেশি আলোচনা হবে। স্যার, ত্রুটি দেখা গেল না। আমি আপনার প্রশ্নের সূত্র ধরে বলছি, আমাদের বলা হলো যে বঙ্গবন্ধু স্যাটেলাইট হারিয়ে গেছে, সেটি আর ফিরে আসবে না। এটা হলো যে লিখছে বা যে বলছে সে জানে না বিষয়টি, সেই জন্য বলছে হারিয়ে গেছে। কারণ ওইটা ঘোরার পথে, কক্ষপথে ঘোরার পথে সবসময় আমার চোখের সামনে থাকবে না। যদি কেউ বলে সন্ধ্যার পরে যে সূর্য হারিয়ে গেছে, ওইটা যেমন হাস্যকর, এটা ওরকম হাস্যকর। তো এরকম হাস্যকর কথা হয়তো অনেকে বলবে না জানার জন্য বা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আমাদের দায়িত্ব হবে সেখানে এই বিভ্রান্তিগুলো দূর করা। এবং এখন যেটা শোনা যায় যে এই যে সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে অনেক অপপ্রচার বা অনেক দায়িত্বহীন কথা অনেক সময় প্রচারিত হয়, সেগুলোর বিরুদ্ধেও, সেগুলো যাতে প্রচারিত না হয় সেজন্য আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। আপনি এখন এই মুহূর্তে বলছেন যে সেগুলো সোশ্যাল মিডিয়াতে যেন প্রচার না হয়। আমি আমার অভিজ্ঞতাটা বলছি, সেটি হচ্ছে যে আজকে ঠিক একই কথা আপনার সূত্র ধরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ঠিক একই কথা বললেন, কিন্তু যখন মানে তাদের সেই মসজিদে হামলাকারী ছবি সেটি ফেসবুক লাইভ করেছে, কিন্তু আমার দেশে নির্বাচন নিয়ে, নির্বাচন সংশ্লিষ্ট যখন একেবারে অপপ্রচারে বাংলাদেশ ডুবে গিয়েছিল, কিংবা হলিউডিজমের সময় যখন তারা ফেসবুকে লাইভ দেখাচ্ছিল, শেয়ার করছিল, তখন কিন্তু বাংলাদেশের পক্ষ নিয়ে কেউ কথা বলেনি। অর্থাৎ যখন তার ঘরে চুরি হলো, আগুন লাগলো, তখন সে বলছে যে ফেসবুকের এই ধরনের আচরণ ঠিক নয়। আমরা সেগুলি নিয়ে আসবো। অনিরুদ্ধ, আপনি প্রস্তুত থাকুন, আপনাকে দিয়ে শুরু করব ছোট্ট বিরতির পর। নিশ্চয়ই ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছি। অনিরুদ্ধ রায়, আপনাকে দিয়ে শুরু করতে চাই এই পর্ব। এবং যেমনটা বলছিলাম যে সেই নিউজিল্যান্ডের আজকে যেমন তাদের উদয় হলো যে ফেসবুকের সেই লাইভটি করা ঠিক হয়নি এবং তাদের সঙ্গে নানা ধরনের দেন দরবার চলছে। আবার হলিউডিজমের সময়ে যখন আমরা ঠিক একই ঘটনা দেখলাম, তখন বাংলাদেশের পাশেও কেউ দাঁড়ায়নি এই ফেসবুক লাইভ এবং নানা ধরনের অপপ্রচার নিয়ে। এক্ষেত্রে আপনার কিছু পরামর্শ আছে কিনা? অপপ্রচার আমাদের মনে করেন যে মানে আমাদের ওই দিকে যদি না করে, আমাদের বর্তমান সরকারের নেতৃত্বে যে 10টা মেগা প্রজেক্ট আছে, মনে করেন পদ্মা ব্রিজ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মেট্রো রেল, তারপরে সাবওয়ে, এরকম, তারপরে মাতারবাড়ি, এরকম যে 10টা মেগা প্রজেক্ট আছে, এই 10টা মেগা প্রজেক্ট যেভাবে এগুচ্ছে এবং এইটা যখন দৃশ্যমান হবে, তখন কোথায় অপপ্রচার যাবে, সে অপপ্রচার সে বঙ্গোপসাগরে চলে যাবে। যে ধরনের এই যে 10টা মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্টের বাস্তবায়ন যখন কাছাকাছি এবং দৃশ্যমান চলে আসবে, তখন দেখবেন যে সবাই আবার মানে আমার দৃঢ় বিশ্বাস যে তখন যে এই যে সরকারের যে সাফল্য, সরকারের যে মানে যে বিরুদ্ধে যে অপপ্রচার, সেটাকে একসময় প্রচার মাধ্যমের মূল বিষয় বস্তু হবে। এটা আমি দৃঢ়ভাবে অসংখ্য ধন্যবাদ সদরুল আমিন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার কোনো কিছু যদি যোগ করা থাকে একেবারে খুব ছোট করে সদরুল আমিন। যে কোনো একটি জাতীয় অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন শিক্ষকদেরকে যে আপনারা যারা স্কুলে কলেজে কৃষি পড়ে তাদের হাতে মাটি লাগাই দিবেন, যাতে তারা কৃষির প্রতি আন্তরিক হয় এবং কৃষিকে বিশ্বাস করে, কৃষিকে মেনে চলে।
তা আমিও বলবো যে কৃষি ইংরাজি হলো এগ্রিকালচার। আমাদের উচিত যে এগ্রিকালচারের কালচারের সাথে আমাদের এগ্রি করা, তাহলে অসংখ্য ধন্যবাদ। এই আমরা- দেশ একদম শীর্ষে উঠবে শুধু কৃষির জন্যই। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় শেষ করব। শহীদুল্লাহ শিকদার, আপনাকে দিয়ে আপনার সমাপনী শেষ বক্তব্য। আসলে ৭২-এ যেমন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল, আপনি দেখছেন সদ্য স্বাধীন দেশকে বিপদে ফেলার জন্য খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক তেমনি আজকেও কিন্তু বাংলাদেশের এই ঈর্ষণীয় সাফল্য দেখে অনেকে অপপ্রচার করছে। অনেকেই কিন্তু সেই মানে অনেক প্রতিক্রিয়াশীল শক্তি যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করেনি, মেনে নিতে পারেনি, তারা এখনও দেশের সাফল্যের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচারে লিপ্ত আছেন। কাজেই আমাদেরকে সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিরা যারা এই দেশের স্বাধীনতাকে মানতে পারেনি, তারা যেন তাদের অপপ্রচার যেন দেশের ভিতরে বা দেশের বাইরে কোনো প্রভাব ফেলতে না পারে। কারণ আজকে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জন, এই অর্জনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। এবং এই সাফল্য আজকে শুধু দেশের মানুষ এটি ভোগ করছে তা নয়, সারা বিশ্বে এটিকে মডেল হিসাবে অনেকেই চিহ্নিত করছেন। বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা চিকিৎসক, যারা সায়েন্টিস্ট, যারা ফিলোসফার, তারা এই দর্শনটাকে কাজে লাগানোর চিন্তা করছেন। সুতরাং আমাদেরকে এই উপলব্ধি রাখতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে অনেক মানুষ ৭২-এও ছিল, আজকেও আছে। কাজে এই মুক্তিযুদ্ধের সাফল্যকে তুলে ধরার দায়িত্ব আমাদের এই স্বাধীন অসংখ্য বাংলাদেশের ধন্যবাদ মানুষের। স্যার। আমরা শেষ করব অনুষ্ঠান। মশিউর রহমান স্যার, আপনি ভাবতে থাকুন, আপনি কি বলবেন, শেষ কথা আপনাকে দিয়ে হবে। তার আগে আমরা আহসান মনসুর স্যারের শেষ কথা শুনে নিতে চাই। স্যার, দেখুন, অর্জন আমাদের হয়েছে, অর্জন আমাদের হবে, তবে আত্মসন্তুষ্টির কিছু নাই, আমাদের অনেক দূর যেতে হবে। আরেকটা জিনিস আমি বলবো যে সমালোচনা কিন্তু খারাপ জিনিস নয়। আমি বলছি না যে সমালোচনা করলে দেশের শত্রু হয়ে যাবে, তা নয়। সমালোচক থাকবে, তাদের কথাও শুনতে হবে। সবাই ভালো কথা বললে কিন্তু সেটা কিন্তু দেশের জন্য ভালো হবে না। কাজে আমি মনে করি যে সরকারের প্রয়োজন সহিষ্ণুতা, সরকারের প্রয়োজন সবার মানে সব ধরনের ক্রিটিসিজমকে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কারণ ভুল ত্রুটি সবারই হবে, কোনো সরকার কোনো দেশেই সব ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। ভুল মানুষই করবে, সেটাকে শুদ্ধ করার দায়িত্ব গণমাধ্যমের। স্যার, আপনার কথা দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি আমার দেশের ক্ষমতা, আমাদের দেশের জনগণের ক্ষমতা, এরপরে আমি কখনো আমার বিশ্বাস হারাইনি। আমাদের অনেক কিছু করার ক্ষমতা আছে, প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেই প্রতিবন্ধকতা দেখলে ভয় ভয় পেলে চলবে না। আর একটি আমি যেটা আগেও বললাম, সে হলো যে আমাদের ভিতরে একটা আত্মকেন্দ্রিকতা এবং বাইরের প্রতি কেমন একটা অনীহা সৃষ্টি হয়েছে, এটাকে অতিক্রম করতে হবে। বাইরের পৃথিবীকেও আমাদের অনেক কিছু দেওয়ার আছে, বাইরের পৃথিবী থেকে আমাদের নেওয়ার অনেক কিছু আছে। এই দেওয়া নেওয়াটা আরও মুক্ত, আরও প্রসারিত করা দরকার হবে। বাহ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং নিশ্চয়ই আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি রাত 2:15 এবং পরের দিন 7:15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।